আছে, এটা তো বই কি আছে তোমাদের কাছে? তোমাদের কাছে কি অ্যাভেলেবল বই? জি ম্যাম। মানে পেয়েছো? আমি যে তোমাদের মেসেঞ্জারে মনে হয় দেখলাম যে অনেকেই হচ্ছে বইটই পাওনি এখনো। তো ম্যাক্সিমাম কি আছে, বই আছে তোমাদের কাছে? ম্যাম আছে তো অনেকের কাছে। হ্যাঁ জি ম্যাম, কম কম বেশি অনেকের কাছেই আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি কম বেশি থাকে তো থাকলো, আর না থাকলে হচ্ছে ধরো মিস এখনো নেইনি, নিয়ে নিবো এই সপ্তাহের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তোমরা কালেক্ট করে ফেলো, কারণ এখন হচ্ছে আমরা সবই থিওরিটিক্যাল জিনিসগুলো করতেছে। এই জিনিসগুলো হচ্ছে মানে থিওরিটিক্যাল জিনিস তুমি যে কোনো ইকোনমিক্স এর বই থেকে পড়লেই তোমার হয়ে যাবে। আর আমি হচ্ছে ম্যাক্রোর জন্য স্পেশালি হচ্ছে বই, যে আহুজের বইটা সবাইকে বলি, এর আগেও তোমাদের ধরো বলছিলাম আহুজের বইটা, রেনেসার বইটা তোমরা নিতে পারো, কিন্তু আহুজের বইটা হচ্ছে কালেকশনে রাখবে, এটা তোমাদের বলা হয়েছিল তাই না? জি ম্যাম, বলা যাবে। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 2টা একটু শুরু করব। এই ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, এখানে আমরা ফার্স্টে যে জিনিসটা দেখব, আমি হচ্ছে তোমাদের আগে স্লাইডগুলো শেষ করব, ঠিক আছে? একটু খেয়াল করো, আগে স্লাইডগুলো আমরা শেষ করি। এই স্লাইডের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইনস্ট্যান্ট তখন তোমরা জিজ্ঞেস করবা। আর আগের পড়ার যদি কোনো প্রবলেম থাকে আমরা ক্লাসের পরে হচ্ছে ডিসকাস করব, কারণ হচ্ছে জুমে আমার এগুলো রেকর্ড করতে গেলে আমাকে একটু সময় ধরে করতে হয়। আমি 30 মিনিটস এর জুম নিচ্ছি, বুঝেছো? এখন এই ক্লাস শেষ হয়ে গেলে তোমরা কি আবার ঢুকবা? এখন তোমরা বলো আমাকে, ঢুকবা নাকি ঢুকবা না, সেটা আমাকে বলো। ম্যাম ইম্পর্টেন্ট কিছু কথা যদি বাকি থাকে তাহলে ঢুকবো, সমস্যা নেই, আর যদি শেষ হয়ে যায় তাহলে তো শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেল না, তাহলে আগে আমাকে স্লাইডটা পড়ানো। হ্যাঁ, স্লাইডটা, কারণ হচ্ছে তোমাদের অনেকগুলো মনে হয় স্লাইড আছে, আমি দাঁড়াও একটু দেখে নেই এখানে কয়টা আছে। প্রায় অনেকগুলো, 10, 12টা, 15টা, এতগুলো মনে হয় পড়ানো যাবে না। আমি হচ্ছে একটা দুইটা ধরাই দিলেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এইখানে আসলে আমি তোমাদের বললাম না যে আমরা ফার্স্ট চ্যাপ্টারেও যা পড়ছি এখানেও যা পড়তেছে, এগুলো হচ্ছে মেইনলি আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট, এগুলো তোমাকে বারবার পড়তে হবে আর কি। এখানে তোমাকে পড়ে পড়ে আমি তোমাকে বোঝাই দিব, সেগুলো তোমাকে বারবার পড়ে ওগুলা দেখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা হচ্ছে ন্যাশনাল ইনকাম বলতে কি বুঝি বলো তো? কোনো আইডিয়া আছে ন্যাশনাল ইনকাম? হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম? টোটাল ইনকাম অফ এ কান্ট্রি। আচ্ছা, এখানে আমি হচ্ছে এটা পড়ার আগে, এটা তো স্লাইড তো দেখা যাচ্ছে না? ন্যাশনাল ইনকাম মিন্স দ্য ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস প্রোডিউসড বাই কান্ট্রি জি মিস। ফাইন্যান্সিয়াল ইয়ার। আচ্ছা, এই জিনিস আমরা হচ্ছে এটা একটু পরে পড়বো, আমি মুখে আগে একটু বলে নিই। সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম হচ্ছে আমাদের একটা বছরে বা একটা নির্দিষ্ট সময় পুরো দেশের যে পরিমাণ আয় হয় সেটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। ক্লিয়ার আমার কথা? আমি আরেকবার বলি, একটা নির্দিষ্ট সময় সাধারণত আমরা একটা বছর ধরি, এবং এই বছরের মধ্যে আবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ফিসকাল ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার, আর একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। সাধারণত ন্যাশনাল ইয়ার কাউন্ট করা হয় হচ্ছে ফিসকাল ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ারে। আমাদের ফিসকাল ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ার কত বলো তো? গতদিন ক্লাসে জুলাই থেকে জুন পর্যন্ত। ভেরি গুড। আমাদের এই এক বছরে যে পরিমাণ হচ্ছে আয় হয় দেশের মধ্যে, সেটাকেই আমার বলা হয় হচ্ছে ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আমরা বলতেছি দ্য ভ্যালু অফ গুডস এন্ড সার্ভিসেস। গুডস এন্ড সার্ভিসেস মানে কি? আমার হচ্ছে শুধুমাত্র যে গুডস প্রোডিউস হচ্ছে, নট নেসেসারি যে শুধু এটাই কাউন্ট হবে। কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু এখন বাজেটের একটা বৃহত্তম খাত হচ্ছে সার্ভিস সেক্টর, আমরা তো জানি সবাই, তাই না? বাজেট সম্পর্কে সবার আইডিয়া আছে না কম বেশি? আচ্ছা, এই সার্ভিসেস আছে। আচ্ছা, গুডস এবং সার্ভিসেস এর যে হচ্ছে গুডস এবং সার্ভিসেস দুই ধরনের প্রোডাক্ট থেকে আমাদের যে পরিমাণ হচ্ছে ইনকাম হয়, সেটাকে আমরা যদি গ্রস করি সেটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম। ক্লিয়ার? এখানে যে ডেফিনেশনটা আছে এটা কিন্তু খুব সুন্দর করে দেয়া আছে, সেদিনও মনে এখানে স্টার্ট করে আর কন্টিনিউ করতে পারলাম না। তো এখানে যে ডেফিনেশনটা আছে, এই ডেফিনেশনটা খুব সুন্দর করে দেয়া আছে, তোমাদের বইয়েও আছে, তোমরা দেখো। এটা হচ্ছে মানে খুব একটা ঝামেলার কিছু না, তবে তোমাকে
জিনিসটা হচ্ছে ভালো করে লিখতে হবে। এটা আমি একটু পড়ে দিই। National year means the value of goods and services produced by a country during a financial year. Thus, it is the net result of all economic activities of any country during a period of 1 year and its value in terms of money. অর্থাৎ আমাদের এই যে গুডস এবং সার্ভিসেস প্রোডাকশন সেটাকে আমরা যখন টার্মস অফ মানিতে অর্থাৎ মানিতে কনভার্ট করতে পারবো তখনই সেটা আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করতে পারবো, আদারওয়াইজ আমরা পারবো না। ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। আচ্ছা, গতদিন মনে হয় আমরা এখানে একটু বলেও আমরা তখন বলছিলাম যে সাপোজ ধরো এখন করোনাকালীন সময়ে আমাদের অনেকের স্যালারি হয়তো নাই, অনেকের স্যালারি আছে, অনেককে বলতেছে আমরা আপনি চাকরি করেন আপনার মতন, কিন্তু আমরা বেতন দিব আপনাকে 50%, কারণ এই মুহূর্তে আমরা এর বেশি পারতেছি না। এখন এই যে ধরো যদি কাউকে ধরো 50% বেতন দেয় কিন্তু কাজ হয়তো আগের মতনই করতেছে, দ্যাট মিন্স তার পুরো কাজের হচ্ছে 50% মানিতে কনভার্ট হচ্ছে। ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। এই 50% যখন কনভার্ট হবে তাহলে ন্যাশনাল ইনকামে তার ইনকামের কতটুকু আসবে বলো তো? ধরো একজনের স্যালারি হচ্ছে পার মান্থ সে পেত 50,000 টাকা। এখন বলা হচ্ছে যে আমরা আপনাকে প্রত্যেক মাসে আপনি আগের মতনই কাজ করবেন, বাট আমাদের যেহেতু এখন ইনকাম কম বা আপনার চাকরি যদি রাখতে চান তাহলে আপনাকে আমরা অর্ধেক স্যালারি দিব, ধরো 25,000 টাকা দিবেন। এখন তার ন্যাশনাল ইনকাম যদি আমি ধরি তাহলে কত হবে বলো তো? অর্ধেকটাই হবে, ইনকাম যেহেতু অর্ধেক হয়ে গেছে সব তো অর্ধেকই হবে। বোঝা গেছে? সবাই বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো লাস্টে যে কথাটা আছে ইন টার্মস অফ মানি, অর্থাৎ আমরা মানিতে যতটুকু কনভার্ট করব ততটুকুই আমরা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে ইনক্লুড করতে পারবো, বাকিটুকু কিন্তু আমরা ইনক্লুড করতে পারবো না। বুঝা গেছে? জি। আচ্ছা, যেমন আমি বলি তোমরা অনেকেই হয়তো ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই তো তোমরা মনে হয় নিজেদের বাসায় থাকো, তাই না? বাবা মার সাথে থাকো না? ইয়েস ম্যাম। আচ্ছা, মা যে সারাদিন কাজ করে অথবা তোমাকে মনিটরই করে, মাকে বাবা কত টাকা দেয় বলতে পারবা? মার ইনকাম কি বলো তো? যার মারা হাউসওয়াইফ, মার ইনকাম কি? এখানে তো কোনো ইনকাম নেই, এখানে পরিবারের দায়িত্বই সবকিছু এতটুকুই। তাহলে হচ্ছে ন্যাশনাল ইনকামে আমরা ওখানে মার ইনকামটা কিভাবে দেখাবো? ন্যাশনাল ইনকামে এটা হচ্ছে হাউসহোল্ডের টোটাল ইনকাম। হাউসহোল্ডের টোটাল ইনকাম ধরো না সেটা ঠিক আছে, আমি শুধু বলছি ন্যাশনাল ইনকামে মার ইনকামটা আমি কিভাবে দেখাবো? বাবা ধরো বলতে পারি না। বাবা ধরো 60,000 টাকা বেতন পায়, ঠিক আছে? বাসায় মার হেল্পিং হ্যান্ড হিসেবে ধরো আমার এক বুয়াই কাজ করে, সে হয়তো 3,000 টাকা বেতন পায়। আর হচ্ছে আরো আনুষঙ্গিক টুকটাক যাই করি, মা হয়তো মানে মার হেল্পিং হ্যান্ড হিসেবে বুয়াকে হয়তো 3,000 টাকা দেওয়া হয়। কিন্তু মাকে কি আলাদা করে কোনো টাকা দেওয়া হয় যে এই যে তুমি বাচ্চা কাচ্চা দেখতেছো, বাচ্চা কাচ্চা রান্না করে দিচ্ছ, তাদের ঠিক মতো খেতে দিচ্ছ, এরকম কি কোনো মানে ফাইনান্সিয়াল কি আমরা মার মধ্যে পাই? কন্ট্রিবিউশন কি ন্যাশনাল ইনকামে আসে? না মিস। এখন এইটা নিয়ে কিন্তু রিসেন্ট হচ্ছে অনেক কথাবার্তা হয়, আমরা যেটাকে বলি জেন্ডার ইস্যু। এমনি জাস্ট বলার জন্য বলতেছে যে জেন্ডার ইস্যুটা বলা হয়, ওটার ইয়েটা হচ্ছে যে এই যে একটা মা যদি ধরো ওই সময়টা সে বাসায় না থেকে সে যদি অন্য যে কোনো ধরনের জবের মধ্যে ন্যূনতম চাকরি করতো তাও তো 20,000 টাকা ইনকাম করতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে ওই বুয়াটার কিন্তু ন্যাশনাল ইনকামের টাকা অ্যাড হচ্ছে, কিন্তু আমাদের মাদের কিন্তু কোনো ধরনের ফাইনান্সিয়াল ইনক্লুডিং কিন্তু ওই ন্যাশনাল ইনকামের মধ্যে নাই। বুঝা গেছে? কারণটা কি বলতো? কারণ তারা অফিশিয়ালি কোনো টাকা পাচ্ছে না। না না, অফিশিয়ালি কোনো টাকা না রে বাবা, ওই যে লাস্টে যেটা আছে ভ্যালু ইন টার্মস অফ মানি, অর্থাৎ তার ওই যে কাজের যে পারিশ্রমিক সেটা সে পাচ্ছে না, এই জন্য তাকে হচ্ছে তোমার এই জিনিসটা দেয়া হচ্ছে, মানে এই জন্য ন্যাশনাল ইনকামে মাদের কোনো কন্ট্রিবিউশন আমরা দেখাতে পারি না। বুঝে গেছে? অর্থাৎ তুমি তোমার যে কাজটা যদি কোনো ধরনের মানিতে যদি কনভার্ট না করতে পারো তাহলে তোমাকে সেটা ন্যাশনাল ইনকামের মধ্যে সেই কাজটা তোমার ইনক্লুড হবে না, অর্থাৎ ইনকাম হিসেবে ওখানে গণ্য করা হবে না।
আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ভ্যালু ইন টার্ম অফ মানি, এই কথাটার মিনিংটাই বোঝাতে চাচ্ছি। বোঝা গেছে এখন? জি ম্যাম। এখন বোঝা গেছে? আচ্ছা, জি ম্যাম। ন্যাশনাল ইনকামে দেখো ইকুয়েশনে কি লেখা আছে, ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু, আচ্ছা ন্যাশনাল ইনকামকে আমরা ক্যাপিটাল ওয়াই দ্বারা ট্রিট করি, ঠিক আছে? এখানে আমি এটা ইয়ে করছিলাম, একটু কমা দিয়ে লিখে দিই, ক্যাপিটাল ওয়াই দিয়ে আমরা ট্রিট করি। এই ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু হচ্ছে আমার কনজাম্পশন প্লাস হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এন্ড হচ্ছে নিট এক্সপোর্ট। কনজাম্পশন মানে আমরা যেটা খরচ করি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে সরকার যেটা আমাদের জন্য ব্যয় করে, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে যেটা ইনভেস্ট করা হয়, সেটা আমি করতে পারি, গভর্নমেন্ট করতে পারে, হোয়াটএভার। আমরা নতুন ভাবে যদি কোনো কাজের জন্য ইনভেস্ট করি বা বিজনেসের জন্য ইনভেস্ট করি, সেটা ন্যাশনাল ইনকামে ইনক্লুড হবে। আর লাস্টে আছে যেটা নিট এক্সপোর্ট, নিট এক্সপোর্টটা আমার হচ্ছে ন্যাশনাল ইনকাম বের করতে হচ্ছে আমার এই ইয়েটাও লাগবে। এখন আমাকে বলো এই চারটা কম্পোনেন্টস এর মধ্যে তোমাদের কি সবগুলো মোটামুটি জানো না? তোমরা সবগুলো সম্পর্কে একটা কনসেপ্ট আছে না? হ্যালো, শোনা যাচ্ছে? শেষ জি, একটা মিস। নিট জি ম্যাডাম। আমি ওইটাই জিজ্ঞেস করতে যাচ্ছি, নিট এক্সপোর্ট কি আমরা বুঝি? নিট এক্সপোর্ট এই জিনিসটা কি আমরা বুঝি যে হোয়াট ইজ নিট এক্সপোর্ট? ম্যাম, এটা কি রপ্তানি খাতে বে? আরে বাবা, নিট এক্সপোর্টটা হচ্ছে, এইটা হচ্ছে আমার এক্সপোর্ট মাইনাস হচ্ছে ইম্পোর্ট আর এক্সপোর্টের যে ডিফারেন্সটা, মানে সেটাকে আমরা বলি হচ্ছে নিট এক্সপোর্ট। এক্সপোর্টকে আমরা ক্যাপিটাল এক্স আর হচ্ছে ইম্পোর্টকে আমরা লিখি হচ্ছে ক্যাপিটাল এম হিসাবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নিট এক্সপোর্ট। বোঝা গেছে? জি ম্যাম। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এটাকে আমরা বলি হচ্ছে নিট এক্সপোর্ট। এই নিট এক্সপোর্টটা জিনিসটা কি? নিট এক্সপোর্টের হচ্ছে আমরা বললাম এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, অর্থাৎ আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কি পরিমাণ হচ্ছে ট্রানজাকশন হচ্ছে সেটার একটা হিসাবটা আমরা এখানে হচ্ছে অ্যাড করব। এখন এই যে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট ইকুয়াল টু নিট এক্সপোর্ট লিখলাম, এই নিট এক্সপোর্টের ক্ষেত্রে তোমরা দেখবা আমাদের দেশ যেহেতু উন্নয়নশীল দেশ আমরা বলি, সেই ক্ষেত্রে দেখবা আমাদের ইম্পোর্টের পরিমাণ বেশি, এক্সপোর্টের পরিমাণ কম, তাই না? জি ম্যাম। এখন এই ক্ষেত্রে আমাদের এই এনএক্স এর মানটা অর্থাৎ নিট এক্সপোর্টের মান কিন্তু নেগেটিভ হয়ে থাকে। খেয়াল করো তো, বোঝো নাকি? বোঝা গেছে? জি ম্যাম। আমাদের নিট এক্সপোর্টের মানটা কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ হয়ে থাকে, এবং যদি আমাদের মান নেগেটিভ হয় তাহলে আমাদের ন্যাশনাল ইনকাম থেকে এটা নেগেটিভলি হচ্ছে ইয়ে করা হবে, মানে কি বলবো, ন্যাশনাল ইনকাম কমে যাবে। হ্যাঁ, বাদ দিব আর কি। আর যদি পজিটিভ হয় তাহলে অ্যাড করব। আর যদি ইকুয়াল টু হলে কি হবে বলো তো? ইম্পোর্ট আর এক্সপোর্ট যদি সমান হয় এটাকে কি বলবো? ইম্পোর্ট আর এক্সপোর্টকে যদি তাহলে নীল সমান না, এক্সপোর্ট আর ইম্পোর্ট সমান হলে নিট এক্সপোর্ট কত হবে সেটা বলো? এক্সপোর্ট তো জিরো হবার কথা। হ্যাঁ, জিরো হবে। ভেরি গুড। জিরো হবে। তাহলে হচ্ছে জিরো হবে। বোঝা গেছে? এক্সপোর্ট ইম্পোর্ট যদি সমান হয় তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে এটার মান হয়ে যাবে জিরো। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, ধরো আমাদের দেশে আমরা ধরো কোনো একটা ইনকামের কথা বলতেছি, আমাদের রিসেন্ট ধরো ইন্টারন্যাশনাল ট্রেড বলে আমাদের অর্থনীতিতে কোনো ধরনের হচ্ছে ট্রেড নাই, মানে আমরা অন্য দেশের সাথে ট্রানজাকশন করিও না, অন্য দেশ থেকে আমরা কিছু নিচ্ছিও না। এই ক্ষেত্রে অর্থাৎ আমাদের নিজের দেশের মধ্যে আমরা হচ্ছে ইনকামটা কাউন্ট করব, সেই ক্ষেত্রে কি আমার নিট এক্সপোর্ট আসবে? একটু খেয়াল করো আমার কথাটা। আমরা হচ্ছে অন্য দেশ থেকে কোনো ইম্পোর্টও করি না, আবার নিজের দেশের জিনিসও হচ্ছে আমরা বাইরে পাঠাই না। দ্যাট মিন্স আমার এক্সপোর্ট আর ইম্পোর্ট কিছু নাই। তাহলে আমার ন্যাশনাল ইনকামের মানটা কি হবে? y equal to c plus g plus i। দেখো তো, বোঝো নাকি? জি ম্যাম। বোঝা গেছে? জি ম্যাম। সবাই বোঝা গেছে?
y equal to জি ম্যাম, এটা মানে y equal to c plus g plus i বা i plus g যেটা বলো, অর্থাৎ যেহেতু আমার নেক্সট এক্সপোর্ট নাই, সো আমার এটার মানটা হচ্ছে নেট এক্সপোর্ট ইকুয়াল টু 0, দ্যাট মিন্স y equal to c plus g plus i। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আমরা কি ক্লোজড ইকোনমি বুঝি? ক্লোজড ইকোনমি এর আগে তোমাদেরকে বলা হয়েছিল, আর এমনি তোমরা বিজনেস স্টুডেন্ট, ক্লোজড ইকোনমি কি বোঝো? বদ্ধ অর্থনীতি, এটার বাংলাটা। ক্লোজড ইকোনমি হচ্ছে মানে দিস কেস যেখানে হচ্ছে আমাদের কোনো ইন্টারন্যাশনাল ট্রেড থাকে না, অর্থাৎ কোনো ধরনের আমাদের ট্রানজেকশন বাহিরের দেশের সাথে হয়ে থাকে না, সেটাকে আমরা বলি হচ্ছে ক্লোজড ইকোনমি। বোঝা গেছে? ক্লোজড ইকোনমির ক্ষেত্রে আমার ন্যাশনাল ইনকামের সমীকরণটা হবে হচ্ছে সি y equal to c plus g plus i। বোঝা গেছে? ক্লিয়ার আমার কথা? জি ম্যাম। CLOSED, ক্লোজড ইকোনমি, ইকোনমি, এটা হচ্ছে ক্লোজড ইকোনমি। এটা আমি যদি এখন লিখতে যাই তাহলে আমার একটু দেরি হবে, আমার একটু সময় লাগে ইয়াতে। y equal to, সব স্মল হয়ে যাচ্ছে, লিখা দেওয়ার দরকার আছে ক্লোজড ইকোনমি? জি না ম্যাম, এখানে শুধু এক্সপোর্ট আর ইম্পোর্ট এটা বাদ দিলে তো একই সমীকরণ। হ্যাঁ, এক্সপোর্ট আর ইম্পোর্ট লিখলাম না? হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। এটার সাথে পরিচিত তোমরা? ওপেন ইকোনমি, ওপেন ইকোনমি, এই এবার ধরে মাইক দিব। ওপেন ইকোনমি আমরা বুঝি না? শোনোনি, নাম শোনোনি জীবনেও? ওপেন ইকোনমি হচ্ছে মুক্ত অর্থনীতি। আমাদের পুরা ওয়ার্ল্ডে মোটামুটি এখন ওপেন ইকোনমির মধ্যে আছে, কারণ আমরা সব দেশের সাথে সবাই কোনো না কোনো ভাবে ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে পরিচিত, সেটা হচ্ছে ওপেন ইকোনমি। বুঝা গেছে? ওপেন ইকোনমির ক্ষেত্রে আমার হচ্ছে এই ন্যাশনাল ইনকাম অবশ্যই হচ্ছে y equal to g plus i plus nx আসবে। ওপেন ইকোনমি হচ্ছে মুক্ত অর্থনীতি। মুক্ত অর্থনীতি কোনটা? এক দেশের সাথে অন্য দেশের যে ট্রানজেকশন হয় বা লেনদেন হয় সেটাকে আমরা বলি হচ্ছে ওপেন ইকোনমি বা হচ্ছে মুক্ত অর্থনীতি। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন এই যে ক্লোজড ইকোনমি বললাম, ওপেন ইকোনমি বললাম, যদি বলা হয় যে তুমি একটা ক্লোজড ইকোনমির মধ্যে তোমাকে দেয়া থাকলো যে ন্যাশনাল ইনকাম এই সাপোজ ধরো তোমাকে দেয়া থাকলো, মান দেয়া থাকলো, তোমাকে বললো যে ক্লোজড ইকোনমিতে ন্যাশনাল ইনকামের মান বের করো, তাহলে হচ্ছে তোমরা কি বের করতে পারবা? ধরো তোমার দেয়া আছে হচ্ছে সি ইকুয়াল টু, ধরো সি ইকুয়াল টু 100, জি ইকুয়াল টু 100, আই ইকুয়াল টু 100, আর হচ্ছে এনএক্স ইকুয়াল টু 100, তাহলে কি আমার ক্লোজড ইকোনমির ন্যাশনাল ইনকাম কত হবে বলো তো? 300। ভেরি গুড, বুঝা গেছে? সবাই বুঝতে পারছো? ওপেন ইকোনমিতে কত হবে? ওপেন ওপেন মানে ইকোনমিতে একই 300ই হবে, কিন্তু এখানে হাউস হোল্ড কনজাম্পশন যেটা এটা বাদ যাবে। ওপেন ইকোনমিতে কেন 300 হবে? আমি বললাম সি ইকুয়াল টু হচ্ছে তোমার 100, জি ইকুয়াল টু 100, ইনভেস্টমেন্ট আই ইকুয়াল টু 100, ওয়াই ইকুয়াল টু এনএক্স ইকুয়াল টু 100। ওপেন ইকোনমিতে এটার মান কত হবে? 400। ওপেন ইকোনমিতে তো 400। হাউস হোল্ড কনজাম্পশন এটা মাইনাস হবে না? কেন কনজাম্পশন মাইনাস কেন হবে? কনজাম্পশন হচ্ছে তোমার দেশের অভ্যন্তরে যে পরিমাণ খরচ হচ্ছে সেটা। আমি বলছি যে দেশের এই খরচটা আমি ন্যাশনাল ইনকাম থেকে বাদ দিলে আমার তো কিছুই থাকবে না, এটা কেন বাদ দিব? খেয়াল করো ম্যাডাম, ওপেন ইকোনমির সমীকরণটা কোনটা? ওপেন ইকোনমির সমীকরণ হচ্ছে উপরে যেটা লেখা আছে, দ্যাট মিন্স হচ্ছে সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স, পুরাটাই চারটা কম্পোনেন্টস থাকবে। বুঝা গেছে? তাহলে এখানে কি থাকবে? এখানে কি হবে বলো তো আমাকে? 400 টোটাল। 400। বোঝা গেছে এখন সবাই? জি ম্যাম। এখন বোঝা গেছে? সি ইকুয়াল টু সি প্লাস, এ প্লাস হচ্ছে না,
ম্যাম জি হবে, সি প্লাস জি প্লাস। আচ্ছা জি আই একই জিনিস এবার আমি সব ইয়ে দিয়ে রাখছি, ক্যাপ দিয়ে রাখছি। আজকে আমার ইয়ে আসতেছে না কি জানো, ওই ভুলে গেলাম তো, কিবোর্ডে আবার কানেকশন পাচ্ছে না, এই একখান প্যারা আর কি। এবার বোঝা গেছে ক্লোজড ইকোনমির হচ্ছে সমীকরণ সি ইকুয়াল টু জি প্লাস আই, আর ওপেন ইকোনমি তো উপরে যেটা আছে সেটাই। ক্লিয়ার? জি ফুল। আচ্ছা এখন ক্লোজড ইকোনমি বলতে পারো যে ম্যাডাম এটা কোন কোন জায়গায় হয়, যেমন ধর আমাদের দেশের মধ্যে যদি ট্রানজাকশন হয় সেটা হচ্ছে ক্লোজড ইকোনমি, ঠিক আছে? আবার যুদ্ধকালীন সময়ে যেমন যে দেশের সাথে যুদ্ধ হয়, ধরো অন্য কোন দেশে, যেমন আমার মনে আছে যে যখন ইয়ে সাদ্দাম হোসেন মারা যাওয়ার আগে দিয়ে যে ব্যাপারটা হয়েছিল, মানে ধরা পড়ার আগে, তখন ইরাকের সাথে ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি কিন্তু তাদের ইন্টারনেট মানে ট্রেড কিন্তু বন্ধ করে দিয়েছিল, এবং আমেরিকা এটা হচ্ছে খুব স্ট্রিক্টলি এটা মেনটেন করছে যে ইরানের সাথে কোনো ধরনের ট্রেড করবে না কোনো দেশ। তখন যেটা হয়েছিল তখন কিন্তু তাদের অর্থনীতিটা ক্লোজড ইকোনমি হয়ে গেছে। বুঝে গেছে? আচ্ছা এখন আমি যদি বলি ইন দা ক্লোজড ইকোনমি দেয়ার ইজ নো গভর্নমেন্ট, তাহলে আমার ভ্যালু কত হবে বলো তো? সবগুলো হচ্ছে 100 100 100, তাহলে আমি বললাম ইন দা দেয়ার ইজ নো গভর্নমেন্ট ইন দা ক্লোজড ইকোনমি, তাহলে কি হবে? 200 there is no government in the closed economy. There is no government in the closed economy. বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে ম্যাম 200 হবে 200। জি ম্যাম ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। দেখো আমি এখানে লিখছি যে উইথিন গভর্নমেন্ট থাকলে সি প্লাস জি প্লাস আই, ঠিক আছে? এটা হচ্ছে আমার উইথিন গভর্নমেন্ট, বাট আমার যদি হচ্ছে উইদাউট গভর্নমেন্ট বলি তখন সি প্লাস আই, ক্লোজড ইকোনমি হয়ে যাবে সি প্লাস আই। ক্লিয়ার আমার কথা? ম্যাম ক্লিয়ার। আচ্ছা তাহলে এখানে দেখো একটা ইকুয়েশনের মধ্যে আমরা কয়টা জিনিস শিখলাম। আমরা এখানে বললাম ক্লোজড ইকোনমি, ওপেন ইকোনমি। ওপেন ইকোনমি হলে আমার ট্রেড থাকবে, অর্থাৎ হচ্ছে নিট এক্সপোর্ট থাকবে, নিট এক্সপোর্টের মান পজিটিভ হোক নেগেটিভ হোক সেই ভ্যালুগুলো অ্যাড হবে। আবার ক্লোজড ইকোনমির সময় আমরা বললাম যে এখানে হচ্ছে নিট এক্সপোর্টটা থাকবে না। তারপরে ক্লোজড ইকোনমিতে আমরা বললাম যে উইথিন গভর্নমেন্ট উইদাউট গভর্নমেন্ট, যদি উইথিন গভর্নমেন্ট হয় তাহলে সি প্লাস জি প্লাস আই, আর যদি উইদাউট গভর্নমেন্ট হয় তাহলে সি প্লাস আই, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আবার একই ভাবে ওপেন ইকোনমিতেও কিন্তু উইথিন গভর্নমেন্ট এবং উইদাউট গভর্নমেন্টও হতে পারে। তোমার নট নেসেসারি যে গভর্নমেন্ট সবসময় অ্যাড থাকবে, যদি গভর্নমেন্ট অ্যাড না থাকে তাহলে জি এর মানটা হচ্ছে অমিট হয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? তাহলে কতগুলো আমরা 3-4টা ইকুয়েশন হচ্ছে আমরা এখান থেকে বানাইতে পারি, তোমাদের ওইগুলো একটু মাথায় রাখতে হবে। মানে মেইন ইকুয়েশন হচ্ছে এটাই যেটা আমরা বললাম যে সি প্লাস জি প্লাস আই প্লাস এনএক্স, এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এগুলো থেকে এক্সটেনশনালি আমরা এই জিনিসগুলো একটু করলাম। বোঝা গেছে এখন? यस ম্যাম। ক্লিয়ার আমার কথা? यस ম্যাম। আচ্ছা এখন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখো আমরা হচ্ছে কম্পোনেন্টস কি কনসেপ্ট অফ দ্য ন্যাশনাল ইনকাম, এখানে মনে হয় এর আগেও গেছিলাম। তো এই জায়গাটা একটু বলি, আমরা এখানে হচ্ছে দুইটা সেক্টরের মধ্যে, দুইটা সেক্টর, এই যে কর্পোরেশন বোঝানো হচ্ছে আমাদের ফান্ডস গুলো, অর্থাৎ যেখানে আমরা কোনো কিছু প্রোডাক্ট হচ্ছে প্রোডিউস করি সেটাকে হচ্ছে বলতেছে কর্পোরেশনস। আর হচ্ছে হাউসহোল্ড অর্থাৎ যেখান থেকে আমাদের হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা র ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা হয় সেটাকে। এখন এইগুলোর মধ্যে আমাদের ট্রানজেকশন গুলো, ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো কিভাবে যেতে পারে, এখানে দেখো এর মধ্যে একটা আছে হচ্ছে ফ্যাক্টরস পেমেন্ট। কর্পোরেশন থেকে ফ্যাক্টরস পেমেন্ট যায় আমার ফ্যাক্টর মার্কেটে। আচ্ছা এখানে ফ্যাক্টর মার্কেট নিয়ে একটু বলি। ফ্যাক্টর মার্কেটটা কি, আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়ছিলাম যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, 4 ধরনের ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড অর্গানাইজেশন। খেয়াল আছে? জি ম্যাম। আচ্ছা এটা হচ্ছে আমার ফ্যাক্টরস মার্কেট, অর্থাৎ যেখান থেকে
আমরা ফ্যাক্টরস মানে প্রোডাকশনের যে ফ্যাক্টরস গুলো আছে সেটা কালেক্ট করি, ওইটাকে বলা হয় ফ্যাক্টরস মার্কেট। আর প্রোডাক্ট মার্কেট হচ্ছে যেখানে এই যে কর্পোরেশন যারা আছে তারা যেহেতু প্রডিউস করে এইটার প্রোডাক্টটা আমার এই মার্কেট থেকে আমরা হচ্ছে পেয়ে থাকি, ঠিক আছে? ওদের এই প্রোডাক্টটা এখানে আসে এবং আমরা এই ফ্যাক্টরস গুলো আমরা হচ্ছে ইউজ করি, এই ইউজ করে আমরা হচ্ছে এখানে যে প্রোডাকশন করি এই প্রোডাক্ট গুলো আমরা হচ্ছে এই প্রোডাক্ট মার্কেটে পেয়ে থাকি। আর ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন, এটা নিয়ে একটু বলি। ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে যেখানে আমাদের অর্থ সংক্রান্ত সকল ধরনের ট্রানজাকশন ইয়ে করে, কি বলবো, ট্রানজাকশন গুলো হচ্ছে মেনটেন করে। সেটা হতে পারে ব্যাংকিং সেক্টর, সেটা হতে পারে আমার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, এইগুলো হচ্ছে অর্থাৎ অর্থের সংস্থান যেসব জায়গা থেকে হয় সেই জায়গাটায় আমরা বলতেছি ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন। আর গভর্নমেন্ট হচ্ছে এই ডিসিশন, গভর্নমেন্ট ওভারঅল সব জায়গায় হচ্ছে ডিসিশন প্লে করে, সে হাউসহোল্ডকেও ইয়ে করে ডিসিশন দেয়, তারপরে হচ্ছে এই কর্পোরেশনকেও দিয়ে থাকে এবং ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনেরও কি ধরনের ডিসিশন হয় এইগুলো হচ্ছে গভর্নমেন্ট সব ধরনের ডিল করে। এইগুলো হচ্ছে আমার ন্যাশনাল ইনকামের একটা কনসেপ্টের মধ্যে আছে আমার ফ্যাক্টরস মার্কেট, কনসেপ্টের মধ্যে আছে আমার হচ্ছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন, হাউসহোল্ড কর্পোরেশন, প্রোডাক্ট মার্কেট ইত্যাদি ইত্যাদি। এখানে অ্যারোর মাধ্যমে হচ্ছে আমার এই যে প্রোডাক্ট এই ফ্লো গুলো হচ্ছে দেখানো হচ্ছে, এই ফ্লো গুলো আস্তে আস্তে কিভাবে যায় ওটা আমরা আরেকটা এর পরের স্লাইড গুলো করব। আমরা জাস্ট এখানে হচ্ছে ওই যে ফ্যাক্টরস কনসেপ্ট গুলো একটু দেখতেছি যে কিভাবে কিভাবে যাবে, ঠিক আছে? তোমাদের বইয়ে দেখবা কতগুলো পয়েন্ট দিয়ে আছে, আর আমি হচ্ছে এখানে একটা চার্টের মাধ্যমে করছি, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে ব্যাখ্যা করবা। এটা জাস্ট হচ্ছে দেখানোর জন্য। আমরা পরের স্লাইডে যাই, ঠিক আছে? ওকে, হ্যালো, আচ্ছা শোনো, জুমের সিগন্যাল দিচ্ছে, যদি কেটে যায় তোমরা আরেকটু কষ্ট করে ঢুকো, কারণ আমি একটা পার্ট হলো একটু পড়ে শেষ করতে চাচ্ছি, গত সপ্তাহে যেহেতু ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম। সার্কুলার ফ্লো মানে বোঝাই হচ্ছে যে জাতীয় আয়ের যে ফ্লো গুলো বা প্রবাহ চিত্র, সার্কুলার ফ্লো এর বাংলাটা হচ্ছে প্রবাহ চিত্র, জাতীয় আয়ের প্রবাহ চিত্র, সেটাকে বলা হয় সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? এটা হচ্ছে আরেকভাবেও বলা যায় যে সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এইভাবেও তোমাদের প্রশ্ন আসতে পারে যে সার্কুলার ড্র দ্য সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ আমাদের আয় ব্যয় কিভাবে হচ্ছে তার যে প্রবাহ চিত্র সেটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। ইয়ে একই সার্কুলার ফ্লো অফ ন্যাশনাল ইনকাম অথবা হচ্ছে সার্কুলার ফ্লো অফ হচ্ছে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, আর অ্যানসার একই, ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে আমরা সার্কুলার ফ্লো দেখবো। সার্কুলার ফ্লো আবার তিনটা সেক্টরে হয়ে থাকে। ফার্স্ট যে সেক্টরটা সেটা হচ্ছে টু সেক্টর মডেল। টু সেক্টর মডেলের পাশে তোমরা হচ্ছে এখানে টু সেক্টর মডেল লিখে আছে, এর পাশে লিখো y = c + i। টু সেক্টর মডেলের এইটা লিখো y = c + i। আমি লিখে দিব, আমি লিখতে গেলে আবার একটু দেরি হচ্ছে। ম্যাম কোথায় বুঝিনি জিনিসটা? তোমরা টু সেক্টর মডেল আগে লিখো। জি ম্যাম। ওর পাশে লিখো হচ্ছে y = c + i, y = c + i, এভাবে লিখো। জি ম্যাম। ঠিক আছে, এরপরে থ্রি সেক্টর মডেলে লিখবা y = c + i + g। থ্রি সেক্টর মডেলের পাশে এটা লিখবা y = c + i + g। ওকে ম্যাম। আর ফোর সেক্টর মডেলের পাশে লেখো y = c + i + g + nx। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক হচ্ছে না? জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে হচ্ছে ইয়েটা যেটা কারেক্ট সেটা হচ্ছে লিখলাম। টু সেক্টর মডেলে আমরা পড়বো হচ্ছে y = c + i, আর থ্রি সেক্টর মডেলে পড়বো y = c + i + g, আর ফোর সেক্টর মডেলে পড়বো y = c + i + g + nx। ঠিক আছে,
ঠিক আছে কোয়েশ্চনটা? জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, টু সেক্টর মডেলের কথা একটু বলি। তোমরা এখানে যা লেখা আছে ওগুলো তোমাদের একটু পরে পড়তে বলতেছে। আমি আগে বলে নিই। এখানে মূলত দুইটা সেক্টর থাকে। একটা সেক্টর হাউস হোল্ড, আর আরেকটা সেক্টর আমাদের এই যেখানে লেখা আছে বিজনেস ফার্মস, বা আমরা একটু আগে দেখলাম কর্পোরেশন, যেটা তুমি বলো, বা ফার্মস, যেটা ইচ্ছা। অর্থাৎ একটা সেক্টর আমার ফার্স্ট সেক্টরটা হাউস হোল্ড, যেখান থেকে আমরা সকল ধরনের ফ্যাক্টরস অফ প্রোডাকশন, অর্থাৎ প্রোডাকশনের যে ফ্যাক্টরস গুলো, দ্যাট মিন্স ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন, এই চারটা ফ্যাক্টরস আমরা যেখান থেকে পাঠাতে পারি সেটাকে বলা হয় হাউস হোল্ড। এবং সেই হাউস হোল্ড গুলো আমরা কোথায় পাঠাবো, হাউস হোল্ডের ওই ফ্যাক্টরস গুলো আমরা কোথায় পাঠাবো, সেটা এই বিজনেস সেক্টরে। এই বিজনেস সেক্টরে গিয়ে আমার পণ্য সামগ্রী প্রোডাক্ট হবে, এবং মানে প্রোডাকশন হবে। প্রোডাকশনের পরে সেটা চলে আসবে প্রোডাক্ট মার্কেটে। ওই বিজনেস ফার্মে আমরা যে ধরো বিভিন্ন ফ্যাক্টরস পাঠাচ্ছি, সাপোজ ধরো লেবার পাঠাচ্ছি, লেবার তো ফ্যাক্টরিতে তৈরি হয় না, লেবার বাসা থেকে আমরা পাঠাই, আমরা গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের কাজ করি, ঠিক আছে? এই যে লেবারের বিনিময়ে এই বিজনেস সেক্টরে যেটা দেয়া হয়, যেমন ধরো ওয়েজ দিচ্ছে তারা আমাদেরকে, এটা তাদের এক ধরনের ব্যয়, বাট আমাদের এক ধরনের আয়। দেখো তোমার কথাটা বোঝো নাকি? আমি আবার বলি, আমাদের ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে আমরা যা বুঝি, অর্থাৎ আমার ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এবং অর্গানাইজেশন। দ্যাট মিন্স আমাদের প্রোডাকশনের যে উপকরণগুলো লাগে সেগুলো আমরা হাউস হোল্ড থেকে আমরা সেগুলো বিজনেস সেক্টরে প্রোভাইড করি, এবং বিজনেস সেক্টরে এই ফ্যাক্টরস গুলো ইউজ করে তারা প্রোডাকশন করে, বিভিন্ন ধরনের পণ্য প্রোডাক্ট করে, এবং এই পণ্য প্রোডাক্টের মাধ্যমে তারা তাদের প্রোডাকশনটা তারা করে কি প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে। প্রোডাক্ট মার্কেট থেকে আমরা সেই পণ্যগুলো ক্রয় করে থাকি। আবার এই যে ধরো তারা যে জিনিসটা পণ্যটা দিচ্ছে, আমরা হাউস হোল্ড যেগুলো ক্রয় করতেছি, এটা আমাদের এক্সপেন্ডিচার, বাট তাদের এটা ইনকাম। আর আমাদের ক্ষেত্রে কি আমরা যেসব লোকজন সেই বিজনেস সেক্টরে যাচ্ছি, আমরা লেবার দিচ্ছি তাদেরকে, তার বিনিময়ে তারা ওয়েজ দিচ্ছে, এবং এই ওয়েজটা আমাদের এক ধরনের আর্নিং, মানে আমাদের ইনকাম, আর ওদের এক ধরনের এক্সপেন্ডিচার। দেখো তো বোঝো নাকি কথাটা? জি ম্যাম। জি ম্যাম। বোঝা গেছে? আচ্ছা, যদি বোঝো, এখানে সেক্টর ফার্স্ট সেক্টরে থাকবে দুইটা জিনিস, একটা হাউস হোল্ড সেক্টর, একটা বিজনেস সেক্টর। আমার মেনলি এইটুকুই আমার কি বলবো, এইটুকু আমার টু সেক্টর মডেলের আসল কথা। আর এইটুকু ইনক্লুডিং ফোর সেক্টর মডেলের ব্যাপার স্যাপারও আমাদের বলতেছে। এটা আমরা এটা জাস্ট এভাবে থাক, আমরা কি বলবো, এটা আমরা পরে এটাকে নিয়ে আবার বলবো। যে একটু আগে যেটা বললাম যে ফ্লো অফ ইনকাম, গভর্নমেন্ট সেক্টর, ফরেন ট্রেড সেক্টর, এইগুলোকে সংক্ষেপে একটু বলতেছে, আমরা ওটা মাথায় ঢুকাবো না। আমরা এই পোর্শনটাকে, দ্যাট মিন্স উপরের পোর্শনটাকে এই টু সেক্টর মডেলের সার্কুলার ফ্লো ডেফিনেশন। এবার একটু সবাই একটা রিডিং করো, দ্য সার্কুলার ফ্লো মডেল অফ দ্য টু সেক্টর ইকোনমি। এটা একটু পড়ো, দেখো বুঝতে সমস্যা আছে কিনা। ক্লিয়ার হয়েছে পড়া? জি ম্যাম। সমস্যা আছে বুঝতে? নো ম্যাম। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যাই। জি ম্যাম। আচ্ছা, পরের স্লাইডে পরের স্লাইডটা জাস্ট ওই কথাটাই বললাম, আমি যে কথাটা বললাম এতক্ষণ সেটা। হাউস হোল্ড থেকে আমার যাচ্ছে প্রথম অ্যারোটা দেখো, উপরের লাইনটা বলি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন যেটাই বলো। হাউস হোল্ড থেকে এটা যাচ্ছে বিজনেস সেক্টরের দিকে। তারপরে তার বিনিময়ে তারা আমাদের কি দিচ্ছে, লেবারের বিনিময়ে দিচ্ছে ওয়েজ,
তোমার ল্যান্ডের Wage. বিনিময়ে দিচ্ছে রেন্ট, ক্যাপিটালের বিনিময়ে দিচ্ছে ইন্টারেস্ট, তারপরে এন্টারপ্রাইজের বিনিময়ে আমাকে দিচ্ছে প্রফিট। এই জিনিসগুলো আমাদের হচ্ছে ফ্যাক্টরস মার্কেটে এই ধরনের লেনদেনটা আমার হয়ে থাকে। অর্থাৎ আমরা তাদেরকে ফ্যাক্টরস গুলো দিচ্ছি, তার বিনিময়ে তারা আমাদেরকে ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট এন্ড দ্য প্রফিট এগুলো হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতেছে। দ্যাট মিন্স আমাদের ক্ষেত্রে এই ওয়েজ, রেন্ট এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্লো, আর তাদের হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্ডিচার ফ্লো। বুঝা গেছে? আর আমরা ধরো হচ্ছে ওই যে এক্সপেন্ড করতেছি লেবার, ল্যান্ড, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ এগুলো হচ্ছে আমরা এক্সপেন্ড করতেছি, আর হচ্ছে তার বিনিময়ে আমরা আর্ন করতেছি ওয়েজ, রেন্ট, ইন্টারেস্ট এন্ড প্রফিট। ক্লিয়ার? আচ্ছা, লেবারের জন্য আমরা পাচ্ছি ওয়েজ, লেবারের জন্য মানে শ্রমের বিনিময়ে আমরা পাচ্ছি মজুরি, ল্যান্ডের বিনিময়ে পাচ্ছি রেন্ট, রেন্ট মানে হচ্ছে খাজনা, ক্যাপিটালের বিনিময়ে পাচ্ছি ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, আর এন্টারপ্রাইজের বিনিময়ে পাচ্ছি প্রফিট, প্রফিটের মানে হচ্ছে মুনাফা। এই ওয়ার্ডগুলো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এখানে মেনশন এই জিনিসগুলো হচ্ছে তোমরা যখন বর্ণনা লিখবা তখন এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি ইয়ে করবা। এবং এখানে তুমি ধরো বললা